অডিও 25 মিনিট পার হওয়ার পর হুট করে চিৎকার দিয়ে ওঠে, বলে যে আমার কানের ভেতরে কে যেন হা করে চিৎকার দিছে, মানে বিকট চিৎকার দিছে কানের ভেতরে। তারপর হেডফোন আমি খুলে দিলাম, রুকিয়া পুরো মোবাইলের ফুল সাউন্ডে দিয়ে দিল। ছোট ভাই সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পর আবার উঠা বসে একাই হাসা শুরু করছে আর চোখ মুখ খিচে একটা বিকৃত একটা চেহারা বানাইতেছে। আর কাশতে কাশতে মুখ দিয়ে সাদা সাদা কফের মতো বেরোয়। যখন কফটা বেরোয় যায় সে সেন্সে আসে। সালামু আলাইকুম, আমার নাম হাবিদ, আমি মিরপুরে থাকি, পড়াশোনা করি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সিএসসি ডিপার্টমেন্টে। ঘটনাটা আমার নিজের, আমার পরিবারের সাথে ঘটা সত্যি ঘটনা। ঘটনার সূত্রপাত হয় 2022 সালে। আমার সাথে আমার আব্বার ছোট একটা বিষয় নিয়ে ঝগড়া লাগে, একটা ট্যুরে যাওয়া নিয়ে আর বাইক কিনে দেওয়া নিয়ে। তারপর থেকে আমি চিন্তা করি যে নিজের লাইফের যা ডিজায়ার আমি নিজে আর্ন করবো, নিজে আর্ন করে আমি নিজের মতো করে যা যা ইচ্ছা আমি নিজের মতো করবো। সেই থেকে আমার চিন্তা হয় ফ্রিল্যান্সিং নিয়ে। তারপর ফ্রিল্যান্সিং এ আসা, কাজ শেখার চেষ্টা করা। এভাবে 2022 সালের শেষের দিক 2023 থেকে 2024 সাল 1 বছর পুরোপুরি চলে যায়। কিন্তু যেভাবে কাজ শেখার কথা আমি সেভাবে শিখতে পারি নাই কাজ। মানে কাজে বসলে আমার শরীর ব্যথা হইতো, কখনো চোখ ব্যথা হইতো, কখনো হাত ব্যথা হইতো, কখনো শরীর অসার লাগতো, অলসতা লাগতো 2024 সালের শুরুর দিকে। তারপর দেখা যায় যে আমি সব কাজ বাদ দিয়ে আবার আগের মতো মানে পুরোপুরি অমনোযোগী কাজের প্রতি, নিজের মতো গেমস খেলা, চ্যাটিং করা, মুভি সিনেমা এইসব, মানে মোট কথা কাজের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। এরপর 2024-এর ঠিক মাঝামাঝি একটা সময় আমার সাথে একটা মেয়ের পরিচয় হয় ফেসবুকে। মেয়েটা পড়ে IUBAT-তে, তোরা কামারপাড়া ক্যাম্পাস, যে মেয়েটা পড়তো নার্সিং ডিপার্টমেন্টে। যাই হোক, তো মেয়েটার সাথে আমার টুকটাক নর্মাল কথা হতে হতে একসময় তার প্রতি আমার একটা ফিলিংস কাজ করে। তারপর আবার ভাবলাম যে আমি যদি ভালো আর্ন করি তাহলে মেয়েটাকে নিজের মনের কথা বলবো, মানে বিয়ের প্রপোজাল সোজা কথায় বলতে গেলে। সেই থেকে ঘটনা শুরু। আমি আবার পুনরায় ফ্রিল্যান্সিং এর কাজে আবার মন দেওয়ার চেষ্টা করি, কিন্তু যতই আমি কাজে আগানোর চেষ্টা করি আমি বারবার ব্যর্থ হচ্ছি। কেন ব্যর্থ হচ্ছি আমি কারণটাই বুঝতেছি না। আমি কাজ করতাম মূলত ডিজিটাল মার্কেটিং, SEO নিয়ে, শপিফাই নিয়ে। যেহেতু আমি একটু কোডিং কম বুঝতাম, এই জন্য চিন্তা করছিলাম যে আগে কোনো সহজ স্কিল শিখি, আগে আর্ন করি, দেন কোনো কঠিন স্কিল পরে শেখা যাবে। কিন্তু আগে আমার আর্নিংটা প্রায়োরিটি বেশি। যাই হোক, আমি প্রতি 15 দিন একটা গোল সেট করতাম। গোল সেট করে যে আজকে আমি এই জিনিস শিখবো, কিন্তু শেখার কিছুই হতো না। কিভাবে যেন দিনটা চলে যেত, মানে দিনটা আমি প্রোডাক্টিভিটি চিন্তা করবো কিন্তু কাজের কাজ কোনো আউটপুট আসতো না, এরকম বিষয়টা। তারপর এভাবে চলতেছে। একসময় আমি ভিতরে ভেতরে খুব মানে বেশি ডিপ্রেসড হয়ে পড়ি। আমি তারপর ভাবি যে আসলে অটোমেটিক মানে মনের ভিতরে কোথা থেকে মানে আমার একটা চিন্তা আসলো যে আমার আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া উচিত। নিজের জীবনের সব সমস্যা নিয়ে বেশি বেশি আল্লাহকে ডাকা উচিত। আল্লাহর নিকটে আমি যত হব জীবন আমার অত সুন্দর হবে। তারপর থেকে আমি বিভিন্ন আমল করা শুরু করি। দোয়া ইউনুসের আমল, আস্তাগফিরুল্লাহর আমল, লা হাওলা ওয়ালার আমল, এরকম বিভিন্ন আমল শুরু করি। তারপর সবশেষে একদিন আমি দিনী ভাইয়ের একটা চ্যানেল, উনি একটা জিনিস শেয়ার দেয় ইউটিউবের। এক ব্যক্তি তার একটা আমল শেয়ার করে যে সূরা তওবার শেষ 2টা আয়াতের আমল। আয়াতটা হলো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে কোনো বিপদে, যে কোনো পেরেশানি হোক, যাই হোক, এই আমল যে করবে আল্লাহ তাকে নাজাত দিবে, এমন ভাবে নাজাত দিবে যে মানুষের হৃদয় তা কল্পনা করতে পারবে না। এরপর থেকে আমি সূরা তওবার আমল বেশি বেশি শুরু করি, যতবার পারি দিনে, কোনো সংখ্যা নির্দিষ্ট তো নাই, যত বেশি পারা যায় অত বেশি আমল করি। এভাবে আমল করতে করতে আমার মাথায় বেশি দিন না, অল্প কিছু দূরের মধ্যে একটা চিন্তা কাজ করে। চিন্তাটা হইলো যে জিন জাদুর যে কনসেপ্ট নিয়ে, মানে অটোমেটিক মাথায় একটা চিন্তা কাজ করে। এরপর আমি ইউটিউবে একটা ভিডিও পাই যে কিভাবে বুঝবেন আপনি জিন জাদুতে আক্রান্ত। জাস্ট ইগনোর করতে নিছিলাম, কিভাবে জানি হাতের টাচ লেগে ভিডিওটা প্লে হয়ে যায়। দেখলাম 15টা লক্ষণ বলে, সেখানে দেখলাম যে 15টা লক্ষণের মধ্যে আমার সাথে একদম হুবহু 12টা লক্ষণই মিলে গেছে। মানে মিলে যাওয়ার পর আমি জিনিসটা জাস্ট কিছুক্ষণ তবদা খেয়েছিলাম, মেনেও নিতে পারতেছি না, আবার ইগনোরও করতে পারতেছি না, কি করণীয়। যাই হোক, আমি জিনিসটা ভুলে যাওয়ার চেষ্টা করি, আবার কাজে মন দিই, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছিল না। আরো 3 মাস চলে যায়। তখন আমার মাথায় চিন্তা আসে, একটু মানে ডিপলি আমি চিন্তা করি। তারপরে আমার সাথে এক পরিচিত এক ভাই, ওই ভাই আমাকে একজন রাকির হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, বলে যে তুমি ইনাকে একটা নক দাও, ইনাকে বলো। তারপর আমি ওই রাকি ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়ের বাড়ি হলো মাদারীপুর। উনি আমাকে ডেট দেয় যে অমুক তারিখে আমাকে রুকিয়া করবেন উনি। তারপর ডেট অনুযায়ী ভাই আমাকে রুকিয়া করে। রুকিয়া করার সময় আমার পুরা মাথাটা একদম ভার হয়ে, পায়ের নিচ থেকে ভার হয়ে মাথাটা মানে কেমন যেন এটা খুব অবশ একটা শরীর লাগতেছিল। আর শরীরের ভিতরে নানান জায়গায় মাংস হালকা হালকা ছিটা ছিটা করে লাফাইতেছিল। তখন ভাই বললো যে আপনার অনুভূতি কি? আমি বললাম যে আমার অনুভূতি এরকম। তখন বললো যে শুনতে থাকেন, আপনার সমস্যা আছে। তারপর যখন রুকিয়াটা করা শেষ হয়ে গেল, আমার শরীর মনে হলো যে কি যেন শরীর থেকে একদম মাথার থেকে একদম কিছু একটা নেমে গেল, ভার। মনে হলো যে আমার শরীরে কোনো একটা কিছু বাধা ছিল, বাধার থেকে আমার শরীরটা নেমে গেল। আমি বললাম যে ভাই আমার এরকম অনুভূতি লাগতেছে, হালকা লাগতেছে এখন। এরপর ভাই বললো যে হ্যাঁ আপনার সমস্যা আছে, আপনি রুকিয়ার অডিও নিয়মিত শুনবেন, নিয়মিত শুনে আশা করি 1 মাস পর আপনার নিজে পরিবর্তন দেখতে পারবেন, আমাকে পরে আপডেট জানাবেন।
তারপর প্রায় 20 দিন আমার শরীর প্রচুর হালকা ছিল, মানে আমি যেই কাজে বসি সেই কাজ একদম মানে মাখনের মতো হয়ে যায় সেই কাজ। কিন্তু 20 দিন পর শরীর আবার আগের মতো। আমি ওই ভাইকে জানাইলাম, ভাই বলল যে আপনি অডিও নিয়মিত শুনেন, কারণ শয়তান ওত পেতে থাকে ক্ষতি করার জন্য। কিন্তু দেখা যেত যে অডিও গুলা 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট অলসতা লাগতো। দেখা যেত এরপর অডিও শুনতাম না, ওই ভাইয়ের সাথে আর যোগাযোগ হইতো না। তারপর যেটা হয়, আমার ছোট ভাই সে প্যারালাইজ হয়ে যায় হুট করে। এই ডাক্তার সেই ডাক্তার, রিপোর্টে কোনো কিছু আসে না। আমার ছোট ভাই মূলত 2022 সাল থেকেই বিভিন্ন ভাবে অসুস্থ। কখনো পায়ের চামড়া ফেটে রক্তের মতো বের হয়, কখনো দেখা যায় যে প্রস্রাবে জ্বালা পোড়া করে, প্রস্রাব একাই তার বের হয়। এগুলো নিয়ে বিভিন্ন ডাক্তার, একের পর এক ডাক্তার দেখাতে দেখাতে কোথাও কোনো রিপোর্ট আসে না। ডাক্তারেরা গণনা দিয়ে দেয়, ডাক্তারেরা ডিক্লেয়ার দেয় যে এগুলা রেয়ার রোগ এক ধরনের, এগুলো ওষুধের উপরে চলতে হবে। সর্বশেষ যেটা হয়, ওর প্যারালাইজের সমস্যা হয়। হুট করে হাতের এক পাশ অবশ, হুট করে 2 পা অবশ। সুস্থ মানুষ হাঁটতেছে, 2 পা অবশ হয়ে যায়। সুস্থ মানুষ পড়তে বসতে শরীর অর্ধেক অবশ হয়ে যায়, হাত অবশ হয়ে যায়। এভাবে করতে করতে কোনো কুল কিনারা পাওয়া যায় না। সবশেষে চিন্তা করা হয় যে ইন্ডিয়া নিয়ে যাবো, যে কি চিকিৎসা, বাংলাদেশের চিকিৎসা হয়তো ঠিক মতো হতেছে না, ইন্ডিয়ায় ভালো চিকিৎসা হবে। তারপর হঠাৎ একদিন আমার মাথায় কিভাবে জানি একটা চিন্তা আসে যে আচ্ছা, আমার ছোট ভাই, ওর উপরে কি কোনো তাহলে সমস্যা আছে কিনা একটু দেখি। তাহলে তখন হয়েছে কি, ওই যে আমার সাথে যে মাদারীপুরে যে ভাই যে আমাকে অডিও দিছিল, আয়াতুল হারকের অডিও, কোরআনের মধ্যে যত আযাবের কথা বলা আছে, আযাবের যে অডিও, ওইটা আমার ছোট ভাইকে শুনতে দেই। বলি যে তুমি অডিওটা শোনো আর নিয়ত করো, তোমার শরীরে যে অসুস্থতা, এগুলো যদি কোনো জিন জাদুর জন্য হয়ে থাকে, নিয়ত করবা যে আল্লাহর ইচ্ছা একদম সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। এই বলে আমি ছোট ভাইকে সেই অডিও কানের মধ্যে হেডফোন দিয়ে অডিও ছেড়ে দেই। অডিও 40 মিনিটের, অডিও 40 মিনিট চলতেছে, ও 5 মিনিটের মধ্যে ঘুম হয়ে যেতেছে। আমি বলতেছি যে ঘুমাবা না, ওঠো, তোমাকে শুনতে হবে, এটা পুরাটা শুনতে হবে এবং বিশ্বাসের সাথে নিয়ত করতে হবে তোমার শরীরে যত সমস্যা আছে সব যেন ঠিক হয়ে যায়। তারপর অডিও শুনতেছে, অডিও 25 মিনিট পার হওয়ার পর হুট করে চিৎকার দিয়ে ওঠে। চিৎকার কেন দিল, বলে যে আমার কানের ভিতরে কে যেন হা করে চিৎকার দিছে, মানে বিকট চিৎকার দিছে কানের ভিতরে। তারপর হেডফোন আমি খুলে দিলাম, রুকিয়া পুরো মোবাইলের ফুল সাউন্ডে দিয়ে দিল। মোবাইলের সাউন্ডে দেওয়ার পর তারপর ছোট ভাই সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পর আবার উঠা বসে একাই হাসা শুরু করছে আর চোখ মুখ খিচে একটা বিকৃত একটা চেহারা বানাইতেছে। আর কাশতে কাশতে মুখ দিয়ে সাদা সাদা কফের মতো বেরোয়। যখন কফটা বের হয়ে যায়, সে সেন্সে আসে, আবার একটু পর হাসা শুরু করে, আবার তার চেহারা বিকৃত করে এবং সে যে আমার হাত ধরে চাপ দিতেছে, আমার হাত পুরা বাঁকা করে ফেলতেছে চাপ দিয়ে, মানে হাতে এত পরিমাণ শক্তি ওর। এইদিকে রুকিয়ার অডিও বাজতেছে, ছোট ভাইয়ের এই অবস্থা, একবার হাসে, একবার মুখ খিচে বিকৃত হাসি দেয়, আর হইলো মুখ দিয়ে হইলো কফ বেরোয়। কফ বেরোয়ার পর সে সেন্সে আসে। এভাবে 1 ঘন্টা চলে রুকিয়া, তারপর বন্ধ করে দেয়। ভাবলাম যে কি না কি হইতেছে, শরীরে কোনো খারাপ প্রভাব পড়বে কিনা। আমি, আমার আব্বা, আমার আম্মা আর আমার একটা ফুপি, সবাই আমরা দাঁড়ানো ছিলাম, জাস্ট হইলাম যে কি হইলো এটা। এরপর গেল আমার আব্বা, গেল আমার এক ফুপার সাথে দেখা করতে। ফুপার সাথে এক পরিচিত এক হুজুর আছে, এইসবের চিকিৎসা করে। যদিও আমি নিষেধ করছিলাম, বলছিলাম যে ওই মাদারীপুরের ভাইয়ের সাথে আলোচনা করি, কারণ আব্বা বলে যে চিনি না জানি না, তার কাছে যাবো। তো এটা নিয়ে আমার সাথে একটা ভালো রকমের একটা মার্কেটিং হয় বলতে গেলে। যাই হোক, তো এই গ্রামের ওই হুজুরের কাছে যাই। যাওয়ার পরে হুজুর বলে যে ওর উপর তো চালান করা হয়েছে, শুধু ওর উপর না, আপনাদের পুরা পরিবারের উপরে এটা চালান করা হয়েছে, এই পুরা জাদুর করা হয়েছে, আপনাদের এটার হাদিয়া হবে 12,000 টাকা হাদিয়া। বলা নেই কোয়ানে আমার আব্বা দিয়ে দিছে আগে। তো এটা নিয়ে আমার মানে আরো অনেক কাহিনী আছে, আমার ঝগড়া অনেক কিছু হয়, ঝগড়াঝাটি করি আমি। যাই হোক, উনি সে কিছু পানি পড়া, কিছু সুতা পড়া, আরো জানি কি কি দেয়, আমারও মনে নাই ঠিক মতো। কাজের কাজ কিছুই হয় নাই। 10 বা 15 দিনের মাথায় হুটহাট ভর করতে ওর ভর করে সে একাই কথা বলতো যে আমরা আজকে অনেক বছর ধরে আছি, আমরা তোমাদের এই করতে দিব না, সেই করতে দিব না, আমরা তোমাদের এইভাবে ধ্বংস করবো, হজবরল অনেক রকমের কথাবার্তা। তারপর আমি বলি যে এই আব্বার কথা শুনে লাভ নাই, ওই হুজুরের কথা শুনে লাভ নাই, ওরে আমি রুকিয়ায় শোনাবো প্রতিদিন। ওই রুকিয়ার আরো ওই হারকের অডিও প্রতিদিন শোনাইতাম। আর হইলো ও কানে যখন শুনতো, ও কানের ভেতরে চিৎকার করে শুনতো যে থামাও থামাও থামাও, কথা আছে। তারপর অডিও থামাইতাম, ওই কথাগুলো শুধু ছোট ভাই শুনতো, ওর কানের ভেতরেও শুনতো, আর কণ্ঠগুলো এরকম যে বাতাসের মতো ফিস ফিস করে বলতো। তারপর এই অডিও শুনাইতে মুখ দিয়ে ফ্যানার মতো বের, কখনো ফ্যানার মতো বের হয়, কখনো ছোট ছোট মাংসের টুকরার মতো বের হয়, এরকম আর কি। তারপর আমি আবার ওই মাদারীপুরের ভাইয়ের সাথে কথা বলি যে ভাই এরকম ঘটনা, ওই কবিরাজ তো সে কিছুই উন্নতি করতে পারে নাই, আপনি একদিন রুকিয়া করেন ওকে। তারপর আমার আব্বা অফিসে, ওই ভাই তারপর রুকিয়া শুরু করে। আর রুকিয়া করার বেশি না, 1 মিনিটের মধ্যে ওর উপর ভর হইয়া পুরা ঘর তছনছ। আমি আর আম্মা 2 জন মানুষ, আমার গেঞ্জি ছিঁড়া ফেলায়, আম্মার কামিজ ছিঁড়া ফেলায়, এরকম একটা অবস্থা, ধরে রাখতে পারতেছিলাম আমরা। এভাবে রুকিয়া করতে করতে ওই ভাই একটু ব্যস্ততা ছিল, ওই ভাই আরেক ভাইকে অ্যাড করে দেয়, ওই ভাইও রুকিয়া করতেছে, মানে 2 জন মানুষ রুকিয়া করতেছে। আর আমরা এদিকে আমি আর আম্মাকে ধরে রাখতে পারতেছি না, বিছানার চাদর এই পাশ থেকে ওই পাশ ছিঁড়ে, মানে বিদিকিচ্ছ অবস্থা, মানে যে ঘরে একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে ঘরের ভিতর। তারপর আব্বা আসতে, আব্বারে সেদিন আমি বলতে নিছিলাম যে তোমার ওই গ্রামের হুজুর বাদ আমি যারে কমো তারা দেখাই দিব। তারপর কি হয়েছে, ওই দিন
নেটওয়ার্ক চলে গেছে দেশে। ওই জুলাই আন্দোলনের সময় নেটওয়ার্ক চলে গেছে, আমার ফোন গেছে নষ্ট হয়ে, ওই ভাইদের সব কন্টাক্ট সবকিছু হারাই ফেলাইছি আমি। আর যখন ভর হইতো মানে ওর কেস আমরা 6 জন মানুষ ধরে রাখতে পারি না, আমার আব্বা আম্মা আমার ফুপি আমার চাচাতো ভাই ফুফাতো ভাই, মানে এক বিল্ডিং এ থাকি আমরা, সব আইসা পড়ছিলাম, 6 জন মিলে ধরে রাখতে পারি না, এত পরিমাণ শক্তি সে খাটায়, এত চিকন একটা শরীরে মানে এরকম ভাবে শক্তি বোঝা যায় যে যেন একটা ভিন্ন গ্রহের প্রাণী যেন। তারপর করতে করতে আরেকজন আমাদের গ্রামেরই আরেক কবিরাজের সাথে দেখা হয়, উনি কিছু পানি পড়া দেয়, তারপর উনি চিকিৎসার দায়িত্ব নেয় আর কি আমাদের গ্রামেরই, যেহেতু ওই ভাই দেশ মাদারীপুরের ভাইয়ের সাথে আমার যোগাযোগটা বন্ধ হয়ে গেছিল।